প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। আমি মুকসিমুল হাসান। আজ আমরা মূলত আলোচনা করব দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। তার আগে একটু গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনে নিই। আজ দিনের উল্লেখযোগ্য সংবাদের ভিতরে রয়েছে কিছুক্ষণ আগেই একটি প্রজ্ঞাপন নীতিমালা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে যে এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি বাধ্যতামূলক করা হয়েছিল সম্পদ এবং তাদের আয়ের হিসাব দেওয়া, যেটি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ছিল। এখন থেকে তারা যেটি বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে এবং উপদেষ্টা পদমর্যাদায় যারা রয়েছেন তাদেরকেও এটির হিসাব দিতে হবে এবং তাদের স্ত্রী তাদের আয় এবং সম্পদের হিসাবও দিতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। এর বাইরে প্রধান উপদেষ্টা ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পাবলিক রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, চলমান সময় এই যে এটি জাতির জন্য একটি বড় সুযোগ, সেই সুযোগকে তারা কাজে লাগিয়ে পুরো সংস্কার করে যে স্বাধীনতা 2.0 যেটি শিক্ষার্থীদের স্বপ্ন সেটি বাস্তবায়ন করতে চান। এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনিও আজ একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ যেটি সেটি ঘোষণা করার আগে সংস্কার কমিটিগুলো তাদের কাজ শেষ করার পরেই সেটি ঘোষণা করা সম্ভব হতে পারে, কবে সেটি হতে পারে। এর বাইরে আমরা আরেকটি সংবাদ চোখে পড়ার মতো, সেটি হচ্ছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা কাটছে না। আজও আমরা দেখেছি সাভার, আশুলিয়া বেশ কিছু গার্মেন্টস বন্ধ এবং বিক্ষোভ করেছে, রাস্তা অবরোধ করে ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইত্যাদি গাজীপুরে বিভিন্ন জায়গায় আমরা এটি দেখেছি। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন, যিনি শ্রম উপদেষ্টা, যে মূলত অনুপ্রবেশকারীরাই গুজব ছড়িয়ে সাভারে একজন পোশাক শ্রমিককে যে হত্যা করা হয়েছে বা যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সেটির একটি পরিবেশ তৈরি করা হয়েছিল অনাকাঙ্ক্ষিত। এবং বিএনপিও এটি নিয়ে কথা বলেছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন, গার্মেন্টস শিল্পের অস্থিরতা সৃষ্ট পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত, এটি তিনি বলেছেন। এছাড়া আমরা খাগড়াছড়িতে আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি ইত্যাদি দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে যোগ দিয়েছেন। আমি পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, এবং তারপরে রয়েছেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস খান, এবং সবশেষ রয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই ইমরান সালে প্রিন্স ভাই, আপনার কাছ থেকেই শুরুটা করি। সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্যের বিষয়টি আমি বলছিলাম, যেটি ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর সাংবাদিক মিশেল মার্টিনকে দেওয়া সাক্ষাৎকারে সেখানে তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, যে নতুন সরকার কাজ শুরু করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হওয়া উচিত তা নিয়ে ইতোমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, একটি তিনি বলেছেন। পাশাপাশি সংস্কার কাজ পুরোটা শেষ করে তারপরে তারা সামনে আগাতে চান বা নির্বাচন দিতে চান, এরকম একটি কথা বলেছেন। তার এই বক্তব্য এবং আসলেই তাদের মেয়াদ কতদিন হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার, সেটি নিয়ে বিতর্ক আসলে আছে কিনা। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন যে প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতিসংঘে বক্তব্য দেওয়া উপলক্ষে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন, এবং সেই সফরের একটি ভাগে তিনি ওয়াশিংটনে একটি সাক্ষাৎকার দিয়েছেন, আজকে যেটা পত্রপত্রিকায় বা বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি অনেক বিষয়ের অবতারণা করেছেন, এবং সেখানে আপনার নির্বাচন, সংস্কার এবং সরকারের মেয়াদ ইত্যাদি অনেক কিছুই তিনি সেখানে বলেছেন। তা আপনি আমাকে যে প্রস্তুতি করলেন যে এখানে উনি বলেছেন সংস্কার কাজ পুরোটা শেষ করে তারপর নির্বাচন। আসলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। গত 15 বছরে এদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি অনির্বাচিত শাসন পরিচালনা করতে গিয়ে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছিল, এবং একই সাথে একটা আধিপত্যবাদী ব্যবস্থা এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, ভোটের অধিকার ছিল না, এবং জনগণের উপর নিষ্ঠুর নির্মম দমন নিপীড়ন চালানো হয়েছে। এবং একই সাথে আধিপত্যবাদী শক্তি এই আওয়ামী লীগের উপর ভর করে তারা বাংলাদেশে শোষণ নির্যাতন চালিয়েছে এবং তাদের আধিপত্যবাদ
বিস্তার করার চেষ্টা করেছে। তো এর থেকে জনগণ পরিত্রাণ চায়, এজন্য আন্দোলন করেছে এবং একটা পর্যায়ে ছাত্র, জনগণ এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় এবং আন্দোলনের মধ্য দিয়ে একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে। এখন 15 বছর যখন আওয়ামী লীগ এই কর্তৃত্ববাদী আধিপত্যবাদী শাসন চালিয়েছে, এই চালাতে গিয়ে তারা দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো মানে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সে কারণেই দীর্ঘদিন থেকেই এই রাষ্ট্র মেরামতের একটা কথা কিন্তু সামনে আসছিল, সংস্কারের একটা কথা আসছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে 2016 সাল থেকে এই সংস্কারের কথাগুলো কিন্তু আমরা বলে আসছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বারংবার সেটা কিন্তু উল্লেখ করেছেন। তো আজকে যে এই স্বৈরাচারের পতনের পর সেই সংস্কারের বিষয়টা কিন্তু সামনে এসছে এবং আমরাও সংস্কার চাই এবং সেই সংস্কারটা হতে হবে যৌক্তিক সংস্কার এবং টেকসই সংস্কার। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সংস্কার করবে, সংস্কার করে অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করবে। আমরা মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আওয়ামী লীগ এই অনির্বাচিত শাসন পরিচালনা করতে গিয়ে দেশের শাসন ব্যবস্থায় যে একটা ধস নামিয়েছিল এবং দেশকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু অনির্বাচিত শাসনের কারণেই হয়েছে। এখন একটা নির্বাচিতের শাসনে ফিরিয়ে নিয়ে দেশকে আপনার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করাটা কিন্তু একটা বড় সংস্কার আমি মনে করি। হ্যাঁ, এখন প্রশাসনিক সংস্কার, তারপরে বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের নির্বাচন বিধি ব্যবস্থার সংস্কার এবং অন্যান্য যে সংস্কারগুলো এখানে এসছে, শিক্ষার সংস্কার আসবে, শ্রম সংস্কারের ব্যাপারে আসবে, গণমাধ্যমের সংস্কার আসবে, রাজনৈতিক সংস্কার আসবে, সেগুলো তাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। একটা দীর্ঘমেয়াদে একটা অনির্বাচিত সরকার যদি এই সংস্কারের কাজে হাত দেয়, সেখানে কিন্তু হোঁচট খেয়ে পড়ার একটা উপক্রম হতে পারে। তা আমরা এই সরকারকে সমর্থন করি, এই সরকারকে ওন করি। এইটা ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে আমরা সফলতা দেখতে চাই। এই সরকারের সফলতা ব্যর্থতার উপর কিন্তু দেশের অনেক কিছু ভালো মন্দ জড়িত, সফলতা ব্যর্থতা জড়িত। আমরা সফলতা ব্যর্থতার সাথে কি সময় দেওয়ার সম্পর্ক আছে? অবশ্যই সময় দেওয়ার সম্পর্ক আছে বলেই কিন্তু 3 মাসের মধ্যে আমরা নির্বাচন দাবি করছি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো একটা একটা সংসদ ভেঙে যাওয়ার পরে 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপার আছে। সেই 3 মাসের কথা কিন্তু আমরা বলছি না, আমরা একটি যৌক্তিক সময়ের কথা বলছি। এখন সেই যৌক্তিক সময়টা যদি মানে এন্ডলেস হয়, মানে এটা কোনো কি বলবো, এটাকে দীর্ঘ সময় যদি হয় বা এটা কোনো যদি সময় নির্ধারণ না হয়, তাহলে তো এটা কিরকম হবে? জনগণ কি সে পর্যন্ত অপেক্ষা করবে? এখন আমি যদি বলি জনগণ যে কয়দিন চাবে এই সরকার সে কয়দিন থাকবে, এসব ভেগ টার্ম না বলে আমরা কাজে হাত দিতে চাই। এখন ইতিমধ্যেই কিন্তু 2 মাস প্রায় পার হয়ে যাচ্ছে। 2 মাসের মধ্যে আমাদের কিন্তু এই 6টা কমিশন গঠন, তাও কি পূর্ণাঙ্গভাবে গঠন হয়নি, মানে কমিশন প্রধানদের নাম মানে শুধু ঘোষণা করা হয়েছে। এই 1 তারিখ থেকে আপনার কিন্তু এই যে কমিশন কাজ শুরু হয়েছে, যেটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে হয়নি। এখন আবার এসছে সংলাপের বিষয়, রাজনৈতিক দলগুলোর সাথে আগে সংলাপ হবে। এই যে ধরেন, এগুলো তো আমাদের একটা কাজ করার সময় আগে থেকেই আমাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমরা কোনটা ধরলে কোনটা হবে, কোনটা করব। ইতিমধ্যে সেনাপ্রধান আপনার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচনের জন্য এই সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত। আজকে আবার আমরা শুনেছি যে এটা তার ব্যক্তিগত মতামত এবং মানে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে সরকারের যে মেয়াদের ব্যাপার সরকারই বলবে। এই যে এই কথাগুলো যে আসছে, এই যে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এটা সরকারের ভিতরে যে সমন্বয়হীনতা চলছে, এটার কিন্তু এটা প্রমাণ। আচ্ছা, তো এগুলো কিন্তু জনগণকে হতাশ করছে, রাজনৈতিক দলগুলোকে হতাশ করবে এবং যত দ্রুত সম্ভব এই সমন্বয়হীনতা কাটিয়ে, বিভ্রান্তি কাটিয়ে একটি যৌক্তিক সংস্কারগুলো করে আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। সব সংস্কার এই বর্তমান সরকার করবে, এটা যদি চিন্তা করি, এটা কিন্তু আকাশ কুসুম কল্পনা করা হবে। আমরা
এই সংস্কার কিন্তু এন্ডলেস, সংস্কারে কিন্তু ফুল স্টপ নাই। সংস্কার এটা চলমান প্রক্রিয়া। আজকে যে কথা আমরা চিন্তা করব 2 বছর পরে সেটা আবার সেই চিন্তাটা আবার পুনর্মূল্যায়নও হতে পারে। সেই কারণে এই কিন্তু সংস্কারের ব্যাপারটা আমরা আসছে। প্রিন্স ভাই আমরা মোটামুটি আপনার কথা বুঝেছি, আমরা পরে আবার আসবো, আমরা একটু বিরতিতেও যেতে হবে। আমি একটু ইলিয়াস ভাইয়ের কাছে সংক্ষেপে একটা জিনিস একটু জানতে চাই, যে যেটি ইমরান সারি প্রিন্স ভাই যেটি বলে শেষ করলেন, যে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে এবং এটার কারণেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এবং এই যে আসলেই কতদিন তারা সময় পাবে, কি করবে, এটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে। এটা আপনি একমত কিনা, কিংবা আপনি কি মনে করেন? না, প্রিন্সিপালের সাথে আমি একমত, বাট আমার কথা বলার শুরুর আগে আমি আপনাদের এনটিভির নিউজ এডিটর ছিলেন সীমান্ত খোকন, তিনি আমার খুব কনস্টিটিউশন, গতবার জাতীয় প্রেস ক্লাব একসঙ্গে নির্বাচন করেছি, তিনি জিতেছেন, আমি হেরেছি। আজকে তিনি ইন্তেকাল করেছেন, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। এটা খুব বেদনাদায়ক যে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিন্স ভাই যেটি বলেছে আমি তার সাথে একমত। যেমন যদি আপনি কি দর্শকরা কীভাবে নেবেন জানি না, একজন অন্যতম প্রধান ব্যক্তি, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির সেনাবাহিনী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের উপমহাদেশে দেখেছি, যেমন পাকিস্তান, আমাদের এখানে সেনাপ্রধান বলছেন 1.5 বছরের মধ্যে, আর সরকার প্রধান তিনি বলছেন, আমি যদি ভুল না শুনে থাকি, যে সংস্কার শেষে নির্বাচন হবে, তিনি বোধহয় এরকম কথা বলেছেন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। যেমন এখন ধরুন ওয়েস্টমিনস্টার যে ডেমোক্রেসি সিস্টেম, যে পার্লামেন্ট সিস্টেম, সেটি তো অনেক বছরের প্র্যাকটিস, কয়েকশো বছরের প্র্যাকটিস। তো এগুলো তো আস্তে আস্তে আমি যখন রাষ্ট্র চালাতে যাব, কোনটা কি সংস্কার করতে হবে, কি সমস্যা আছে, কী সমাধান করতে হবে, এটি আমি আগে ভাগে সব কিন্তু করতে পারবো না। মোটামুটি যে সংস্কারগুলো মানে খুব জরুরি, যেমন আমি বলি নির্বাচন কমিশন, আপনি দেখুন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠানো হয়েছে, জনগণ ভোট দিতে পারছে না। এবার যারা বিশেষ করে আন্দোলন করেছে, বিশেষ করে ছাত্রদের কথা বলি, জনতা বাদ দিলাম, ছাত্ররা তো ধরুন যাদের বয়স এখন 20 থেকে 27 বা 28 বছর, যারা আন্দোলন করেছে, মূল আন্দোলনগুলো, তারা কোনোদিন ভোটই দিতে পারে না। তারা কোনো পার্লামেন্টে ভোট দিতে পারে না, স্থানীয় সরকার পারে না, কোনো টেট বডিতে পারে না, কোথাও কোনো ভোট দিতে পারছে না। সুতরাং তাদের কিন্তু একটা ভোটের দাবি আছে। সুতরাং আমি মনে করি, আবার ধরুন অনেক সংস্কার আছে সেখানে পার্লামেন্টের আপনার ম্যান্ডেট লাগবে, পার্লামেন্ট থেকে আপনাকে সংস্কার সেটি পার্লামেন্টে পাস করতে হবে। তা আপনার যদি পার্লামেন্টই না থাকে তাহলে তো সমস্যা। সুতরাং আমি মনে করি যত দ্রুত সম্ভব, কারণ আমরা কিন্তু দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার যারা, তারা কিন্তু 3 মাসে এসে 4টি নির্বাচন হয়েছে, 3 মাসে এসে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু তারা উপহার দিয়েছেন 3 মাস সময়ের মধ্যে। শুধু সেটি আমাদের মনে রাখতে হবে। আমরা যদি বলি যে সেটি তো 5 বছর পরের প্রেক্ষাপটের কারণে, কিন্তু এটি তো 15 বছরের কথা বলা হচ্ছে, সময় লাগার প্রসঙ্গ আছে। সময় লাগবে, বাট এটি আমি যদি বলি যে সংস্কার শেষে, বা আমি বলতে পারছি না কবে সরকার শেষে, এগুলো বলা, কারণ যারা এই আন্দোলনে যারা ধরুন পরে যে যারা স্টেক হোল্ডার, তাদেরও কিন্তু বক্তব্য আছে। এবং নিশ্চয়ই আমি ছোট করছি না যে এখন যারা দেশ চালাচ্ছেন, দেশ তো চালাবেন মূলত রাজনীতিবিদরা, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। রাজনীতিবিদ দেশ চালাবেন, যেমন ধরুন বিএনপি বা অন্যান্য যে বড় রাজনৈতিক দল আছে, তাদের কিন্তু গ্রাসরুট লেভেল কর্মী, সমর্থক, নেতা আছেন। সুতরাং দেশ চালাবেন রাজনীতিবিদরা, ওনারা একটা সময়ের জন্য তারা যেটা পারেনি সেটা ছাত্ররা করে দেখিয়েছে, এরকম একটি কথা। না, এটি ঠিক না। তারা 15 বছর ধরে আন্দোলন করেছে। ছাত্রদের প্রতি আমি সম্মান রেখে বলছি, তাদের আন্দোলনেই সরকার পড়ে গেছে, এটি ভাবার কিন্তু সুযোগ নাই। জনতাও ছিল, এই ফিল্ডে কিন্তু রাজনৈতিক নেতারা তৈরি করেছেন, এবং আপনিও করেছেন, এই যে আক্তার আছেন তিনিও করেছেন, সবাই করেছেন। ধরুন আপনি, আমি কথা বলেছি, উনি কথা বলেছেন, তারা আন্দোলন সংগ্রাম করেছে। 18 সালে তারা একটা কোটা সংস্কার আন্দোলন করেছে। সব কিছু মিলে, যেমন বিএনপি মহাসচিব বলেছিলেন যে পুরো রেডি দেশ যে কোনো সময় একটা স্ফুলিঙ্গ এই ক্ষমতার তক্ততাও তছনছ করে দেবে, সেটি কিন্তু তাই কিন্তু হয়েছে। এবং আমি মনে করি এখন ছাত্রদের যে আকাঙ্ক্ষা বা জনতার যে আকাঙ্ক্ষা, আমাদের কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হয় না, অনেক সবসময় আমরা ব্যর্থ হয়েছি বা আমরা বঞ্চিত হয়েছি। যেমন 71 মুক্তিযুদ্ধের পর আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন দেশ হবে, একটা মানবিক দেশ হবে, আমরা কিন্তু পাই না। আমরা রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি, একদলীয় শাসন ব্যবস্থা দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, এবং এর পরে যে আন্দোলনগুলো, সেগুলো কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এবং আশা করতে চাই এবারে যে ছাত্র জনতার বিজয়টি হয়েছে, অনেকে বলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিজয়ের মতো, আনন্দটি সেরকমই ছিল। কারণ
15.5 বছরের জগদ্দল পাথর মাটি ফেসিস্ট সরকার যে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, ক্ষমতা দখল করে রেখেছিলেন বিনা ভোটে। আক্তার হোসেন, আমরা সবাই তাকে চিনি, জাতীয় নাগরিক কমিটির তিনি সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আলোচনাটি আমরা বিরতির আগে করছিলাম, সেই আলোচনায় যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন যে একটি আলোচনা আছে যে কতটুকু সংস্কার করবে এই সরকার এবং সেটি কতটুকু সময় নেবে এবং বড় মৌলিক সংস্কারগুলো আদৌ এই সরকার করতে পারে কিনা বা করবে কিনা বা রাজনৈতিক দলগুলো তাদের সময় দিবে কিনা। তো আপনারা যেহেতু এই আন্দোলনের স্টেক বলা যায়, আমরা আপনাদের কে দেখেছি এবং আপনারা এখনও সরকারের কাছে জাতীয় নাগরিক কমিটির নামে এক ধরনের প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবেও কাজ করছেন, আপনারা আসলে কতটুকু সময় দেন এবং কতটুকু সংস্কার আগেই দেখতে চান? যখন আন্দোলন এক দফায় পর্যবেসিত হলো তখন লক্ষ্য ছিল এক দফার যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই লক্ষ্যকে সামনে নিয়েই কিন্তু জাতীয় নাগরিক কমিটি তার কার্যক্রমগুলো পরিচালনা করছে। জি। এবং আমরা মনে করি যে এখন যে সরকার, এটা গণঅভ্যুত্থানের সরকার। অন্য সময়ে যে কেয়ারটেকার গভর্নমেন্টরা আসেন সেরকম কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এটা না। কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব থাকে 3 মাসের মধ্যে তারা একটা নির্বাচন করিয়ে দিয়ে যাবেন। কিন্তু এবারের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাজার হাজার মানুষের জীবন, রক্ত এবং অঙ্গহানি এসবের ভিতর দিয়ে, মানুষের স্বতঃস্ফূর্ততার ভিতর দিয়ে এটা কিন্তু গঠিত হয়েছে, জনতার সরকার হিসেবে গঠিত হয়েছে। এবং বাংলাদেশের মানুষের সকলেরই চাওয়া, বাংলাদেশে আগের যে সিস্টেমগুলো আছে, যে করাপ্ট সিস্টেমগুলো, সেগুলো থেকে মানুষ মুক্তি পেতে চায়, মানুষ দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়, আমাদের সংবিধানের মধ্যে যে অসঙ্গতিগুলো আছে সেখান থেকে মুক্তি পেতে চায়। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যে ঠিকঠাক নাই, এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক হয়ে আসুক, এটা বাংলাদেশের মানুষ চায়। যে পলিসিগুলো আছে সে পলিসি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেজন্য মানুষ তাদের আগ্রহের জায়গাগুলো ব্যক্ত করে সবসময়। এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে মানুষের অনেক আশা ভরসা যে তারা বাংলাদেশের রাষ্ট্রটাকে আসলে পুনর্গঠন করিয়ে দিয়ে যাবেন। এরপরে নির্বাচন কবে হবে না হবে সেই জিনিসটা কতটুকু পুনর্গঠন করবে, কিভাবে করবে? আচ্ছা, এখন সরকার একটা করে কমিশন গঠন করেছেন। আমরা নাগরিক কমিটি আছি, আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রপোজাল তাদের কাছে দেব, আরও যে রাজনৈতিক পক্ষগুলো আছে তারা তাদের প্রপোজালগুলো দিবেন এবং সরকার মূলত কাজের ভিত্তিতে সময় পাবেন। সেনাপ্রধান 18 মাসের কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলেছেন যে আমাদের থেকে যখন শুনবেন সেটাই সময়। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটিতে যারা আছি আমরা মনে করি যে সময় আসলে কাজের ভিত্তিতে তাদের পাওয়া উচিত এবং রাজনৈতিক যত পক্ষ আছে সব পক্ষের সঙ্গে ডিসকাশনের ভিতর দিয়ে কাজের গতি প্রকৃতির উপর ডিপেন্ড করে তাদেরকে সময় দেওয়া উচিত আর কি। এটা তাতে 3 মাসও লাগতে পারে, এটা 3 বছরও লাগতে পারে, এটা হলো কাজের উপর নির্ভর করতেছে যে তারা কতটুকু সময় পাবেন। আচ্ছা, আমি ঠিক এই বিষয়টা একটু ইমরান সালেম প্রিন্স ভাইয়ের কাছে আপনার কাছেও জানতে চাই। ভালো একটি কথা বলছিল যে আক্তার, যে কাজের গতি প্রকৃতি এবং তারা কি কাজ করছে সেটি দেখেই তাদের কতটুকু সময় দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এবং একই সঙ্গে আমি আরও একটু বিষয় আপনাকে টানি, সেটি হচ্ছে যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের যে প্রতিনিধি দল তাদের অংশগ্রহণ শেষে এসে তিনি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছেন যে কতটুকু মেয়াদ হতে পারে, কি হতে পারে। সাংবাদিকদের এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে 6টি সংস্কার কমিটি করা হয়েছে সেই 6টি সংস্কার কমিটি তাদের 3 মাসের ভিতরে অর্থাৎ ডিসেম্বরের শেষ নাগাদ যখন তাদের এই রিপোর্টটি তৈরি করবে তারপর নির্বাচনী রোডম্যাপ হতে পারে, তার আগে না। ধন্যবাদ। আসলে এরকম অনেক আলোচনাই তো হচ্ছে, বাস্তবতা কি সেটা আমাকে বুঝতে হবে। এটা বাস্তবতা আক্তার যেটা বললেন আমি এটা একমত যে এটা কোনো মানে তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেই কারণেই 3 মাস নয়, আমরা 6 মাস বা আরও সময় দিতে চাই। এবং সেই কারণেই কিন্তু সংস্কারের ব্যাপারগুলো আসছে, এগুলির সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনার এই সংস্কারের নামে যদি আমরা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাই তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় মানে বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর কিন্তু সাপোর্টটা তো আছে তাদের সাথে, তাই না? জি। এবং সকলেই কিন্তু এটা ওন করে। তো সেই সেনাবাহিনী প্রধান উনি 18 মাসের কথা বলেছেন। আমরা তো মনে করি যদি মানে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকে, আমাদের যদি হার্ড ওয়ার্ক থাকে, আমরা যদি সেভাবে আমরা সময় ক্ষেপণ না করে আমরা কাজগুলো করি তাহলে 18 মাস কেন, 18 মাসের অনেক আগেই এটি সম্ভব, এই সংস্কারগুলো শেষ করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এটা হলো বাস্তবতা। আর যেটা বলছেন যে সংস্কারের, এখন মনে করেন যে অলরেডি কিন্তু 2 মাস পার হয়ে গেছে। জি। আবার ধরেন 1.5 মাসের মাথায়
আপনার সিদ্ধান্ত দিলেন, বা 1 মাসের মাথায় সিদ্ধান্ত দিলেন 6টি সংস্কার কমিশন হবে। এখন আবার বলছেন না, আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপর কমিশন কাজ করবে, শুরু করবে। তো এইগুলো তো আসলে সময়টা নষ্ট হচ্ছে। আপনি একই সাথে নির্বাচন, মানে সংস্কার কমিশন কাজ শুরু করলো, একই সাথে নির্বাচনের কাজও শুরু হলো, ভোটার তালিকা আপডেট করার কাজও শুরু হলো, নির্বাচন কমিশনও ধরেন গঠন হলো। সমান তালে যদি সব হয় তাহলে কিন্তু এই সময়গুলো লাগার কথা না। আর যত আপনার সময় যাবে ততই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। কারণ এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, তারা কিন্তু বসে নাই। নট অনলি আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে আধিপত্যবাদী মানে আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছিল বা এখনো করে যাচ্ছে, তারা কিন্তু বসে নাই। আপনি নিশ্চয়ই চোখ এড়ায় নাই একটা বিষয়, যে গত 3 দিন আগে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে আওয়ামী লীগকে কীভাবে আবার বাংলাদেশে পুনর্বাসন করা যায়। এবং সেখানে ভারতের বর্তমান সচিব, সাবেক পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র বিশ্লেষক, সাংবাদিক এবং শোনা যায় বাংলাদেশ থেকেও তাদের অনুগত কিছু ব্যক্তি জুমে কানেক্ট ছিলেন। এবং সেই বৈঠকে এইটা তারা বিস্তরভাবে আলোচনা করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আবার কিভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায়। ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আপনার ধরেন এই যে কি বলে বিচার বিভাগীয় কু হওয়ার একটা প্রক্রিয়া ছিল, আনসারের মাধ্যমে ছিল। আপনার এখন গার্মেন্টসের যে বিষয়গুলো চলছে, শ্রমিকদের ব্যাপার, সেখানেও কিন্তু এরকম গন্ধ পাওয়া যাচ্ছে। তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সেক্টরে ষড়যন্ত্র আছে। আপনি যদি সময় বেশি দিতে চান বা যদি দীর্ঘসূত্রিতা পর্যায়ে যায়, এই ষড়যন্ত্র কোন জায়গায় যে পৌঁছাবে বা তখন কি পরিস্থিতির সৃষ্টি হবে, এটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারি না। আজকে আমরা বলছি এই সরকারকে আমরা ওন করি। এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার, এবং বিপ্লবের মধ্য দিয়ে রক্তের উপরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেই কারণেই আমরা বলছি যে এই সময় ক্ষেপণ না করে, কথা মালার মারপেচের মধ্যে না থেকে আমাদের অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে তারপর নির্বাচনের দিকে যেতে হবে। আর যদি আমরা বলি যে এই সরকার সমস্ত সংস্কার করবে, তাহলে এটা মানে এটা আসলে সম্ভব না। এবং সেখানে আপনার একটা সংঘাত সৃষ্টি হতে বাধ্য। আমরা সেটা চাই না। আমরা চাই অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই বাকি সংস্কারের কাজগুলো শেষ করা উচিত। কারণ অলরেডি আমরা তো কমিটেড সংস্কারের প্রশ্নে। আমরা তো 31 দফা দিয়েছি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। আমরা বলেছি এইটাই শেষ নয়, আরও যদি ভালো কোনো প্রস্তাব থাকে সেগুলো আমরা গ্রহণ করতে রাজি। জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা অবশ্যই এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। সেই সংস্কারে যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আছে, সেরকম ভারত এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা আছে। এক ব্যক্তি 2 বার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার হতে পারবে না, সেটাও যেরকম আছে। এবং রাজনৈতিক সংস্কারের ব্যাপারও আছে। সেখানে তো আমরা সব বিষয়গুলো সামনে বুঝতে পারছি যে সংস্কার করতে হবে, কিন্তু সময়ও যদি যত যাবে তত সমস্যা বাড়বে। আপনি বলছেন সংঘাতের পথ তৈরি হতে পারে। ইলিয়াস ভাই, আপনি একমত? আসলে কি সময় গেলে এরকম সংঘাতময়ের দিকে যাবে নাকি ইউনাইটেড থাকবে? না, সংঘাত তো না, সরি, আপনি আমাকে মানে ভুল বুঝবেন না। আমি আপনাকে একেবারে ক্লিয়ার বলছি যে আমি সংঘাত দল কেউ সংঘাত করবে এরকম না, মানে পরিস্থিতি তৈরি হতে পারে। আমি একদম বুঝতে পেরেছি যে সংঘাতের পরিস্থিতি সময় গেলে হয় 111 আমরা চেষ্টা করবে যে পতিত স্বৈরাচার, কারণ তারা 15.5 বছরে এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল। এখন তারা সামরিক একটু প্রবলেম পড়েছে এবং তারা খুব মজা পেয়েছিল। দেখুন, বাংলাদেশে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে, বিশেষ করে আমলাতন্ত্রের ক্ষেত্রে কে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিশ্ববিদ্যালয়ের টিচার কিছু হতে চান না, সবাই হতে চান আমলা। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এটি কিন্তু যে আমলাতন্ত্রকে দলীয়করণ করে এত সুযোগ সুবিধা দেয়া হয়েছে, দুর্নীতি একটা কারণ। মানে আমলাতন্ত্রে যে যেতে চায়, সব পোস্টেও তো যেতে চায় না। পুলিশে যেতে চায়, রাজস্ব যেতে চায়, পুলিশ এবং প্রশাসন বা রাজস্ব, আর পররাষ্ট্রকারীরা কিছু যারা, তাও তো আগের মতো ওরকম অত চাহিদা নাই। কিন্তু একটি মানে খুব ক্ষতিকর দিক দেশের জন্য। এবং দেখুন, পুরো বিশ্ববিদ্যালয়ে এমন করা হয়েছে, এই যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সংস্কৃতি চর্চা নানা অনুষ্ঠানে টিএসসি মুখর থাকতো। এখন আমি শুনি, কতটুকু সত্য জানি না, আক্তার ভালো বলতে পারবেন, এই সন্ধ্যা থেকে নাকি ব্যাগ রেখে আসে লাইব্রেরির সামনে, সারা রাত ব্যাগ থাকে। এর সত্য
কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে তো ভোরবেলা সিরিয়াল দেয় লাইব্রেরিতে যাওয়ার। এরপর তারা গিয়ে লাইব্রেরিতে সারাদিন কোনো বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু বিসিএস পাস করার জন্য এটা হওয়া উচিত না, কিন্তু সেটি এখন হচ্ছে। সুতরাং দেশটাকে এই জায়গায় আওয়ামী লীগ নিয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা চাই। এটির কারণ হচ্ছে এই গত 15.5 বছর এমপি নির্বাচন দেখুন, এমপি নির্বাচিত কারা? একজন এমপি আছেন এই 18 বিনা ভোটের রাতের ভোটের এমপি ছিলেন, তিনি কুয়েতে জেল খাটছেন 4 বছর। এরা এমপি হচ্ছে 4 বছর জেল খাটছে। আরেকজন এমপি হয়ে তিনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী, তিনি পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরেছেন, কোথাও ঢুকতে পারেননি। তারপরে কিছু কি বলে যে, যাই হোক সেগুলো আমি স্টুডিওতে বলবো না। এমন মানুষ যেমন ভালো ভালো খেলোয়াড়, এদেরকে রাজনীতি এনে জোর করে গোয়েন্দা ক্যারিয়ারই হুমকির মুখে শেষ করে দিয়েছে, শেষ করে মানে দুই ফরম্যাট থেকে তো শেষই করে। এগুলো তো হওয়া উচিত না, এটা দেখাতে চেয়েছে। যেমন একটু আরেকটি প্রসঙ্গ আপনি তুলেননি, তারপর আমি বলি। জি প্লিজ। যে সাবেক যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তিনি বিদেশে গিয়ে দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে একজন সাদা চামড়ার সঙ্গে ছবি তোলা যায় কিনা সেই জন্য অপেক্ষা করতেন, এবং তিনি এই ছবি তুলে আমি বাংলাদেশে এই প্রসঙ্গটা আপনার কাছেই প্রশ্ন করতাম কোনোভাবে পাঠালে আমি এখনই বলে রাখি আপনাকে, সেটি হচ্ছে যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিং করেছে তিনি বলেছেন যে এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের থেকে এটির ব্যতিক্রম এটি যে গত 30 বছরে আমরা ফটো সেশন ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গে বাইলেটারাল মিটিং দেখিনি, যেটি এই সফরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ। 3 দশক পরে এটি হ্যাঁ, 3 দশক পর উনি সেটিই বলেছেন। আমি এটি একটু আরেকটা লাইন বলছি। জি জি, আপনি বলেন। এবং আমাদের জন্য কত লজ্জাজনক, নিশ্চয়ই আপনি দিল্লির দৃশ্য দেখেছেন, আমি জানি না সেই প্রোগ্রামকে আপনি কভার করতে গিয়েছেন। আমি যদি না, দিল্লিতে যাইনি, আমি আজকের পররাষ্ট্র না দিল্লিতে এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তিনি গিয়েছিলেন এবং পুরো দেশকে ছোট করে লাল গালিচা এড়িয়ে প্রায় হাঁটুর কাছাকাছি শাড়ি তুলে তিনি ঘাসের উপরে গিয়ে দৌড়ে গিয়ে মিস্টার বাইডেনের সঙ্গে একটি ছবি তোলার চেষ্টা করেছেন, সেলফি, নিশ্চয়ই আপনার মনে আছে। জি জি জি। এটা রাষ্ট্র কিন্তু আমাদের পুরো রাষ্ট্রের জন্য লজ্জাজনক, কিন্তু আমাদের মিডিয়া এটি খুব মানে এটি এক প্রধানমন্ত্রী বিরাট অর্জন এটা দেখাতে চেষ্টা করেছে। সুতরাং এই অবস্থা অবসান ঘটেছে। এবার ইউনূস সাহেবের সঙ্গে 12 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে সরকার প্রধান গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং 50টি মিটিং তিনি করেছেন। এটা তো আমাদের বিরাট অর্জন। এবং পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন সর্বক্ষেত্রে ঠিক না, কারণ বেগম খালেদা জিয়া তিনি যখন শেষ মার্কিন যুক্তরাষ্ট্রে যান, তারপরে 2005 সালে, আমি যদি ভুল না জেনে থাকি, আমি জাতিসংঘ অধিবেশন কাভার করতে গিয়েছিলাম। তিনি কিন্তু অনেক বড় বড় নেতার সাথে, আমি স্পেসিফিক নাম বলতে পারবো না, তিনি এই ফটো সেশন করেননি, অনেক বড় বড় নেতার সাথে ফটো সেশন সম্ভবত সাম্প্রতিক ঘটনা কেটে নেই বলেছেন। না, সাম্প্রতিক এই চেষ্টা তো ছিল, কত ভাবে যে কত কিছু চেষ্টা করেছে এই বিনা ভোটের এটিকে জায়েজ করার জন্য, পাবলিককে বোঝানোর জন্য। কিন্তু ইতিহাসের শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা। আপনি দেখুন গত 15.5 বছরে শেখ মুজিবুর রহমান সাহেব এবং শেখ হাসিনা এবং তার পরিবারকে মানুষের অন্তরে ঢোকা, আমরা তো এইসব জিনিস জানতাম না। স্কুলে অ্যাসেম্বলিতেও এক ধরনের শপথ বাক্য পাঠ করানো হয়, এটা ভাবা যায় কোনো গণতান্ত্রিক দেশে। কিন্তু এই দেখুন তরুণ প্রজন্ম তাদের মনে ন্যূনতম স্থান করে নিতে পারেনি। আপনি চিন্তা করেন যে মানুষের ক্ষোভ এত পর্যায়ে ছিল। নিশ্চয়ই আপনার সে দৃশ্য মনে আছে, বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয় অন্যায়ভাবে, এবং মানুষ তার প্রতিশোধ কিভাবে নিয়েছে। আজকে অনেকে আমার বন্ধুরা 32 নম্বরের জন্য মায়া কান্না করেন, সেদিন কিন্তু সবাই বাহবা দিয়েছেন, বাট তিনি কিন্তু জোর করে বাড়িটা সরকার দিয়েছিল। সুতরাং ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, নিতে হবে। আজকে প্রিন্সিপে আছেন, আগামী দিনে দেশ চালাবে। আওয়ামী লীগ যে দুর্বিনীত শাসন চালিয়েছে, যে যদি আগামী দিনের রাজনৈতিক দলগুলো সেগুলো করে, তাদেরও একই পরিণতি হবে। সুতরাং আমাদের কিন্তু আগামী, এবং আমাদের উপর একটা বিরাট কি বলে আমাদের মনিটর করছে এই যে প্রজন্ম, এদের আর একটু ছোট যারা, আমরা কিন্তু একসময় ভাবতাম সারাদিন মোবাইল দেখে, বিভিন্ন গ্যাজেট ইউজ করে, বিদেশি সিনেমা দেখে, ক্রিকেট খেলা দেখে, এরা বলে দেশ নিয়ে ভাবে না। এবং আমার কিন্তু এক ধরনের অভিমান হয়েছিল অনেকেরই। আজকে আক্তারের সামনে বলি যে তারা 9 দফা দিচ্ছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে এসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু তারা শুধু নিজেদের কথা বলছে কেন? যখন তারা 1 দফা দিল তখন আমার খুব ভালো লেগেছে। না, তারা যদিও আওয়ামী লীগের বন্ধুরা বলার চেষ্টা করেছে এরা 9 দফায় আছে, 9 দফা থেকে 1 দফায় কেন আসলো, কিন্তু তারা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে শেষ পর্যন্ত তারা নেমেছে। এবং গণতন্ত্র উদ্ধার হলে কিন্তু সব কিছু হয়,
সুতরাং এই জেনারেশনটি আমাদের মাথার উপর আছে এবং এরা কিন্তু আগামী 30 বছর রাজনীতি বা রাজনৈতিক সচেতনভাবে সক্রিয় থাকবে। আমাদের কিন্তু সেটি ভুললে চলবে না, কারণ তাদের বয়স যদি 30ও হয়ে থাকে, জি, জি। যারা আন্দোলন করেছে 30 বছর, তাদের বয়স হবে 60। 25-27 সুতরাং সর্বোচ্চ। সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং রাজনীতিবিদদের কিন্তু হিসাব করে চলতে হবে আগামী দিনগুলোতে, আমি মনে করি। ওকে, আমি আক্তারকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা আমরা এই পর্যন্ত শেষ করি। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখছি। আপনারা শুরু থেকেই সেটিকে বলার চেষ্টা করেছেন যে এটি একটি ষড়যন্ত্র তত্ত্বের কথাও আমরা এসেছি। সেই আনসার থেকে শুরু করি, যদি শিক্ষার্থী, 35 বছর, গার্মেন্টস, রিক্সা, প্যাডেল, ব্যাটারি, বিভিন্ন ইয়াতে। তো এখনও আমরা দেখছি যে গার্মেন্টস এই শিল্পের অস্থিরতা কাটছে না। এবং আজকেও যেটি আমি শুরুতেই বলছিলাম যে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাভার, আশুলিয়া, ঢাকা আরিচা মহাসড়ক, গাজীপুর, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ইত্যাদি বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছে দিনব্যাপী। ভোগান্তিতে পড়ছে মানুষ এবং তাদের একজন মারা গেছে। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য শুনলাম যে অনুপ্রবেশকারীরা গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করায় সাভারে পুলিশের গুলিতে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। তো আসলে একজন উপদেষ্টার কাছ থেকে, আগে আমরা মন্ত্রীদের কাছ থেকে যে বক্তব্য শুনতাম অনুপ্রবেশকারী, এখন আমরা উপদেষ্টার কাছ থেকেও শুনছি। এ দিয়ে কি দায় এড়ানো যাবে, নাকি আমরা আসলে কি ফ্যাসিবাদের বিলোপ করতে পেরেছি, নাকি পরিবর্তন হচ্ছে, শুধু এক রূপ থেকে আর এক রূপে যাচ্ছে? 15টা বছর ধরে জি। এই বাংলাদেশের নানা শ্রেণীর মানুষ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। গার্মেন্টস শ্রমিক যারা আছেন, তারা কিন্তু 15টা বছর ধরে নিষ্পেষিত। তাদের কাজের যে পরিবেশ, তাদের যে বেতন ভাতাদি, সব কিছু নিয়েই কিন্তু একটা বঞ্চনার পরিবেশ তৈরি হয়ে আছে 15টা বছর ধরে। অতএব এই বিষয়টি কিন্তু স্বীকার করতে হবে আগে, যে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা যারা আছেন, তারা কিন্তু বঞ্চিত হয়েছেন বিধায় কিন্তু তারা রাজপথে এসেছেন। কিন্তু এটাও সত্য যে তাদের যে রাজপথে আসাটা, এর পিছনে পতিত স্বৈরাচার যারা আছে, জি, যেটি তাদের একটা বিএনপি বড় আজকে ধরনের ভূমিকা বলেছে। থাকতে পারে, তাদের একটা গেম প্ল্যান এখানে থাকতে পারে। আমরা এই যে একজন মারা গেলেন, এই বিষয়টাতে আমরা তদন্ত চাই, যে সরকার এই জায়গাটাতে একেবারে টু দ্য পয়েন্টে তারা তদন্ত করবে যে কারা আসলে এই ঘটনার সাথে জড়িত, এবং এই যে গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন, তাদের পেছনে আসলে কেউ কোনো ইন্ধন দিতেছে কিনা সেটাও দেখা দরকার। এবং একই সাথে এটাও দেখা দরকার যে গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন, তাদের বেতন ভাতাদি থেকে শুরু করে নিয়ে লাইফস্টাইল সবগুলো জায়গায় তাদেরকে যে কম্প্রোমাইজ করে চলতে হয়, এই যেন কম্প্রোমাইজ করে তাদের কাজ চলতে না হয়। শ্রমিকরা যেন তাদের স্ট্যান্ডার্ড যে সম্মানই তারা যেন সেটা পায়, সে ব্যাপারে কিন্তু কাজ করা দরকার। 15টা বছরের জঞ্জাল একসঙ্গে জমে গেছে সে জায়গায়, শুধু সেখানে না, সারা দেশের আরো অনেকগুলো জায়গায় প্রাইমারি টিচাররা তারা তাদের স্থায়ীকরণ থেকে শুরু করে নিয়ে, হ্যাঁ, সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো উঠাচ্ছেন। কারণ 15টা বছর ধরে মানুষ তো কথা বলারই সুযোগ পায় নাই, তো মানুষ দাবি দাওয়াগুলো উঠাচ্ছেন। এই জায়গায় আমাদের যেটা দেখা দরকার সেটা হলো যে সরকার গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছে, এবং এই যে যাদের গুলির মুখে দাঁড়িয়ে আমরা গণঅভ্যুত্থানে বিজয় অর্জন করে আসলাম, তাদের হাতে কিন্তু এখনো গুলি আছে, এখনো বন্দুক আছে। আওয়ামী লীগের অনেকের কাছে তাদের হাতে কিন্তু টাকা পয়সা আছে প্রচুর। অর্থাৎ তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত হবে, এরকম ধরনের খবরও কিন্তু আমরা বিদেশ থেকে পাইতেছি। তারা কিন্তু নানাবিধভাবে এই খবরগুলো পৌঁছাচ্ছেন। অর্থাৎ এটাকে একেবারে নিছক অনুমান বলা যায় না, এটার পেছনে অবশ্যই কোনো না কোনো একটা এইটার সঙ্গে আমি বুঝতে পেরেছি আপনি বলতে চাচ্ছেন যে একেবারে অনুপ্রবেশকারী বলে একেবারে রাজনৈতিক শব্দ হিসেবে এটা উড়ায় না দিয়ে এটাকে পিছনে কারণ আসলেই থাকতে পারে। কিন্তু আমি একটু জানতে চাই যে বিভিন্ন জায়গায় এই যে সমস্যাগুলো দেখছি, এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা যেহেতু বলছেন যে জাতীয় নাগরিক কমিটি, আপনারা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবেন, আপনারা কি কাজ করছেন? আমরা সংবাদ সম্মেলন করলাম, আমরা সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে এই যে মাজারগুলো ভাঙা হচ্ছে, অনেক জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, এই জিনিস এবং অনেককে গণপিটুনি দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই রুল অফ ল, এর আইনের শাসনের এটা পরিপন্থী একটা বিষয়। তো সরকারের ইনস্টিটিউশন যেগুলো আছে, যেমন পুলিশ বাহিনী, উচিত ছিল পুলিশ বাহিনীটাকে ফাংশনেবল করা, কিন্তু এই পুলিশ বাহিনী তাদের মোরাল একেবারেই শেষ হয়ে গেছে, তারা আর ফাংশনেবল হয়ে উঠতে পারছে না। সরকার এই জায়গাটাতে নতুন একটা উদ্যোগ নিয়েছে যে কিছু কনস্টেবল বা কিছু পুলিশ তারা নিয়োগ দিবেন। এই জায়গায় আমাদের যেটা বক্তব্য, 3000 না, সংখ্যাটা এত 3000 দিয়ে আমাদের এই জায়গাটাকে রিপ্লেস করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য সরকারকে সবার আগে এই ভূমিকাটা নিতে হবে, আমরা এটা মনে করি। এই জায়গায় আমরা তো সবসময় বলেছি সরকারকে আমরা যুগপত সহযোগিতার পক্ষে এবং জবাবদিহিতায় নিয়ে আসার পক্ষে। সহযোগিতা কোন ক্ষেত্রে? সরকার যখন জনগণের পক্ষে কাজ করবে এবং এই যে গণঅভ্যুত্থানের স্পিরিট সেটাকে রক্ষা করে চলবে, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা। এবং একই সাথে হচ্ছে তারা যে কাজগুলো করতেছে সেই কাজগুলো সময়সীমা থেকে শুরু করে নিয়ে তারা আসলে কি করতেছেন সেই জিনিসগুলো দেখা
এটার মধ্য দিয়ে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার আচ্ছা, এইটা পর্যালোচনা নিয়ে আমরা আপনার করতে কাছে চাই। একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে সহযোগিতা এবং জবাবদিহিতার ভিতরে তাদেরকে নিয়ে আসবেন, সেটি কি শুধু সংবাদ সম্মেলনের ভিতর দিয়ে নিয়ে আসবেন, না, আর কোনো পরিকল্পনা আছে? আমরা অবশ্যই আমাদের এখানে পলিসি নিয়ে কথাবার্তা হচ্ছে। জি, জি, জি। আমরা সরকারকে জনতার পক্ষ থেকে যে পলিসিগুলো আছে সেগুলো সরকারের কাছে আমরা পৌঁছাতে চাই। আমরা মাঠের যে কার্যক্রম, মাঠে হাজির থাকার যে বিষয়গুলো বিভিন্ন সময় আপনারা দেখেন অলরেডি ফেসিবাদী যে কাঠামো, সেই কাঠামো কিন্তু এখান থেকে বিলুপ্ত হয়ে যায় নাই। অর্থাৎ ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করতে হলে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আমাদেরকে বসতে হবে এবং মাঠের কর্মসূচি নিয়ে আমাদেরকে হাজির থাকতে হবে। আপনাকে রাজনৈতিক দল করবেন? মানে যেহেতু আপনারা অনেকের সঙ্গে মিশছেন, কথা বলছেন, আলোচনা করছেন, ভাবছেন কি জাতীয় এটা? নাগরিক কমিটি এটা একটা পলিটিক্যাল উদ্যোগ, একটা রাজনৈতিক উদ্যোগ, এটা কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু অনেকেই ভাবছেন যে এটা একটা রাজনৈতিক দল যেটা নির্বাচনমুখী হতে পারে। জি, জি, জি। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে রক্ষা করাই হবে এই জাতীয় নাগরিক কমিটির কাজ এবং সামনের দিনে তারা এই কাজটাই করতে থাকবেন। হ্যাঁ, বড় বড় যে কাজগুলো আছে, যেমন আমাদের নাগরিক কমিটিতে আমরা কয়েকটা বিষয়কে বড় আকারে আমাদের দফার মধ্যে নিয়ে এসেছি, যে এই যে যারা খুনি জি। তাদের বিচার, তারপরে হচ্ছে আহত এবং যারা নিহত হয়েছেন তাদের পারিবারিক পুনর্বাসন, এবং আরও সমাজের বিভিন্ন অংশের মধ্যে হারমোনি তৈরি করা, সহনশীলতা তৈরি করা, সকল পক্ষকে একসঙ্গে নিয়ে বসতে পারার প্র্যাকটিসটা করা, সেই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। পাহাড় থেকে আসছেন, তাদের সাথে বসছি, পাহাড়ের বাঙালিরাও এসেছেন, পাহাড়ের নৃগোষ্ঠীরাও এসেছেন, তাদের সাথে কিন্তু আমরা কি করেছি, আলাপ আলোচনা করেছি। হিন্দু কমিউনিটির যারা আছেন তাদের সাথে আলাপ করছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের সঙ্গে আমরা আলাপ করছি। এই আলাপের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আবার একই সাথে আমাদের কিন্তু একটা টার্গেট আছে যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটাকে নতুনভাবে লেখা, পুনর্লিখনের আমাদের একটা দফা আছে। আমরা সেই বিষয়টা নিয়ে জনগণের সাথে আলাপ আলোচনা করছি, নানা আলোচনা সভা আমরা আয়োজন করতে যাচ্ছি সামনের দিনে, এবং আমাদের মধ্যে একটা রিসার্চ টিম আছে যারা এই কাজগুলো নিয়ে কাজ করছেন আর কি। এবং আমরা মাঠেও হাজির থাকতে চাই। শীঘ্রই আপনারা দেখবেন যে আমাদের যারা কমিটিতে আছেন তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি, শনিডাকরা, উত্তরা, মোহাম্মদপুর, প্রত্যেকটা জায়গায় আমাদের যারা সদস্যরা আছেন তারা গিয়েছেন, শহীদ পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, তাদের অনুভূতিটা জানতে চেয়েছেন, আহতদেরকে দেখাশোনা করেছেন। আমরা শীঘ্রই মাঠের সেগুলো আপনারা কর্মসূচি নিয়েও আমরা করছেন, হাজির হব। আরো হয়তো আপনারা সব এখনই বলতে যাচ্ছেন না, সময়ের সঙ্গে সঙ্গে বলবেন। ইমরান স্যার, প্রিন্স ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনার কাছে একটি বিষয় একটু একেবারে সংক্ষেপে বলবেন, সেটি হচ্ছে গার্মেন্টসের এই সমস্যা নিয়ে আপনাদের দলের পক্ষ থেকেও বলা হচ্ছে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র, এবং এটি শিল্পটি আসলে অস্থিরতার মধ্য দিয়ে কোনো আসলেই এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা, কিংবা ধ্বংসের দিকে যাচ্ছে কিনা, বা উত্তরণের পথ কি দেখছেন? দেখুন, এটা নো ডাউট যে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আমাদের প্রতিবেশী দেশের অনেক দেশ আছে যারা এই বাংলাদেশের গার্মেন্টসের যে মার্কেটটা তারা নিতে চায়। হ্যাঁ, সেই কারণে তারা অনেক দিনের থেকে কিন্তু এই পরিকল্পনা, এবং সে কারণে তারা বিভিন্নভাবে বাংলাদেশের গার্মেন্টসকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। এবং সাম্প্রতিক যে আপনার এই যে শ্রমিক অসন্তোষ, হ্যাঁ, শ্রমিকদের বেতন ভাতা ইত্যাদি নিয়ে অনেক অসন্তোষ রয়েছে। এই যে বর্তমান যে বাজার দর বা যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ক্ষেত্রে শ্রমিকরা যে বেতন পায় সেটা অত্যন্ত নগণ্য বেতন। যদিও আওয়ামী লীগের আমলে শুনেছি আমরা তাদের সমস্ত নাকি মানে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল, নির্বাচনের আগে সেটা যে একটি ঘোষণা একটা ছিল। প্রতারণা ছিল, সেটা কিন্তু তখনই আমরা বলেছি, এখনও আমরা বলছি। তা আজকে এই যে আপনার এই যে শ্রমিকদের যে যৌক্তিক যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোকে ব্যবহার করে তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে, এবং এগুলো করছে কিন্তু আওয়ামী লীগের যারা এমপি ছিলেন বা নেতা ছিলেন, তাদের যে গার্মেন্টস, সেখান থেকে কিন্তু কন্ট্রোলে করণীয় কি? হ্যাঁ, কন্ট্রোল করতে গেলে সেখান থেকে কিন্তু এগুলি সূত্রপাত হচ্ছে। কন্ট্রোলের ব্যাপারে হ্যাঁ, আমরা তো রাজনৈতিকভাবে উদ্যোগ নিয়েছি, আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমাদের নেতারা শ্রমিক অঞ্চলে মিটিং করছেন, এমনকি আমাদের মহাসচিব নিজে গিয়ে সে কোনাবাড়িতে শ্রমিকদের সমাবেশে বক্তব্য রেখে এসছেন। আমাদের টিম করে করে আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আমরা একদিক দিয়ে বুঝাই, একটা কারখানা চালু হয়, আবার আরেক দিক দিয়ে সমস্যা তৈরি হয়। এর মধ্যে আপনার আর্মির গাড়িতে বা র্যাবের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে তাদের উপর আক্রমণ চালানো হয়, যার পরিণতিতে আমাদের দুঃখজনক একটা ঘটনা দেখেছি, একজন শ্রমিক নিহত হয়েছেন। তো এই যে আক্তার যেটা বললেন যে এটা একটা তদন্ত, নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এই দাবির সাথে আমিও একমত। এবং তদন্ত হয়ে এটা পুরো বিষয়টা নিয়েই জাতির সামনে খোলাসা করা উচিত। আমরা শ্রমিক মালিকদেরকে বলবো যে শ্রমিকদের ব্যাপারে তারা যেন সংবেদনশীল হয়, এবং তারা যেন অত্যন্ত মানে আলোচনার মধ্য দিয়ে যেন এই সমস্যার সমাধানগুলো করে। এবং সরকারকেও বলবো যে দরকার হলে রাজনৈতিক শক্তির
কে ব্যবহার করে বা তাদের সহযোগিতা নিয়ে আপনারা এই অত্যন্ত গঠনমূলকভাবে এইটা সমস্যার সমাধান করেন এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র রয়েছে টোটাল গার্মেন্ট শিল্পকে নিয়ে সেটা প্রতিহত করেন। আচ্ছা, আমি একটু ইলিয়াস ভাই, আপনি একেবারে শেষ করবেন, একটু একেবারেই 1 মিনিটে শেষ করলে খুবই ভালো হয়। একেবারে শেষ পর্যায়ে আছি, সেটি হচ্ছে যে আমরা এই গার্মেন্টসের অস্থিরতার কথা শুনছিলাম, সাথে পাহাড়ের অস্থিরতার কথাও জানি যে এটি একটু নমনীয়র দিকে গিয়েছিল, আবার সেখানে একজন শিক্ষককে ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা করেছে, যিনি বাঙালি, এবং পাহাড়িরা হত্যা করেছে এরকম একটা অভিযোগে আবার সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, 144 ধারা জারি হয়েছে। তো পাহাড় এবং গার্মেন্টস দুটিকেই একটু, আপনি যেহেতু দীর্ঘদিন মানে কি বলা যায় কূটনৈতিক সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেছেন, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বাংলাদেশকে, বাংলাদেশ যাতে স্থিতিশীল না থাকে সব কিছু। যেমন গার্মেন্টসের প্রসঙ্গ বলি, গার্মেন্টস আমাদের এখানে গার্মেন্টস শিল্প যদি ধ্বংস করা যায়, ইন্ডিয়া লাভবান হবে, চায়না লাভবান হবে, ভিয়েতনাম লাভবান হবে, আমি ওপেনে বলে দিলাম। সুতরাং আর আমাদের গার্মেন্টসের আপনি জানেন সবচেয়ে লো কস্টে আমরা গার্মেন্টস বানাই, এবং বাংলাদেশ তো সারা বিশ্বে এখন, এবং আমরা এবার মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রদান করবে, সেক্ষেত্রে আমাদের অবস্থা আরও ভালো হবে। সুতরাং এই যে শ্রম উপদেষ্টা যেটি বলেছেন সেটি না করে প্রকৃতির সংকটটা কি, আগের মন্ত্রীদের মতো কথা না বলে প্রকৃতির সংকটটা কি, এটি প্রয়োজনীয় সিরিজ মিটিং করে যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে সমাধান করা উচিত। পাহাড়ের ক্ষেত্রে আমাদের নানা ঘটনা ঘটছে, কিন্তু এই বিশেষ করে 5ই আগস্টের পরে এগুলো আমাদের কয়েকজন সেনাবাহিনীর সদস্য মারা গিয়েছেন। সুতরাং এগুলো যাতে সুষ্ঠু অবস্থায় আসে সেই জন্য সরকারকে চেষ্টা করতে হবে। সংকটটি কোথায় সেটি বের করতে হবে। আসলে সংকটটি না জেনে যদি আমি অ্যান্টিবায়োটিক দিই তাহলে কিন্তু কাজ হবে না। এটিকে নির্মূল করা কিভাবে যায়, সংকট কোথায় সেটির সমাধান কিভাবে করা যায়, সেই চেষ্টা আমাদের করা, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের চেষ্টা করা উচিত। প্রয়োজন এক্সপার্টদের মতামত নিয়ে সামরিক বাহিনী যারা আছেন বা অন্যান্য যারা কি বলা যায় দেশের নিরাপত্তা বিষয়ে চিন্তা করেন তাদের সাথে পরামর্শ করে এগুলো করা উচিত বলে আমি মনে করি। আক্তার, কিছু যোগ করবেন? আপনার সংগঠন কি মনে করে? আমরা এটা মনে করি যে পাহাড়ের যে সংকট, সেখানে যারা নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে যেন তাদের যা নাগরিক অধিকার সংবিধান প্রদত্ত সব অধিকার যেন তারা পায়, সেখানে যেন কোনো বিঘ্ন না ঘটে। আবার একই সাথে বাংলাদেশের যে অখণ্ডতা আছে সেই ব্যাপারেও আমরা আমাদের অবস্থান খুবই ক্লিয়ার যে বাংলাদেশের অখণ্ডতাকে আমরা খণ্ডিত করতে পারি না। আবার একই সাথে চাচ্ছে, তারা তো স্বাধীনতাও চাচ্ছে এরকম না, সেখানে অন্য কোনো গ্রুপ থাকতে পারে, ছোট ছোট যারা ওইদিকে নিয়ে যেতে পারে, যারা মানে এই অখণ্ডতাকে ভেঙে তারা খণ্ডিত একটা রাষ্ট্রের পরিকল্পনা তাদের থাকতে পারে, খুব ছোট ছোট কিছু গ্রুপের। কিন্তু আমরা এই জায়গায় বলি যে পাহাড়ের মানুষেরা যারা আছেন তারা তো বাংলাদেশের মানুষ, অবশ্যই তারা বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের যা প্রাপ্য, যা অধিকার, তাতে যেন এক চুল পরিমাণ কোনো কমতি না হয় সেই ব্যাপারে আমরা কনসার্ন, এবং একই সাথে আমরা কনসার্ন বাংলাদেশের অখণ্ডতা নিয়ে। কিন্তু সব সরকারই তো কনসার্ন থাকে, তাই না? কিন্তু তারপরে আমরা দেখি পাহাড়ের এই বিষয়টি যখন আসে, এই সমস্যা একটা রাজনৈতিক সমাধান দরকার। এই সমস্যাটা রাজনৈতিক সমাধান দরকার, এটাকে অন্য কোনোভাবে সমাধানের কোনো উপায় আমরা দেখি না। আসলে রাজনৈতিকভাবে সমাধানের অর্থটা হচ্ছে যে ওখানকার যারা কমিউনিটিরা আছেন তাদের সঙ্গে সিরিজ বসা এবং তাদের সঙ্গে তাদের যে দাবি দেওয়ার জায়গাগুলো আছে সেগুলো খোলাসা হওয়া। এই যে দূরত্ব একটা ভাব, সেই দূরত্ব ভাব যেন না থাকে। জাতীয় নাগরিক কমিটি কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছে। পাহাড়ের যারা শিক্ষার্থীরা আছেন তাদের সঙ্গে আমরা কয়েক দফা বসেছি, আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি যে বাংলাদেশের নাগরিক হিসেবেই যেন তাদের পরিচয় থাকে এবং তারা যেন নাগরিক অধিকারগুলো পূর্ণাঙ্গভাবে পান, সেটা পাহাড়ে হোক, সমতলে হোক, বনে হোক, আর সমুদ্রের যেখানেই যে থাকুক না কেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক যেন তাদের নাগরিক অধিকার বুঝে পায়, সেটাই আমাদের এখন চাওয়ার বিষয়। এবং গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে কিন্তু এই চাওয়াটা আরও স্পষ্ট হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আক্তার হোসেন, ইলিয়াস খান এবং সৈয়দ ইমরান সালে, প্লিজ আপনাদের তিনজনকে এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে যেটি আমাদের সাংবাদিক নেতা ইলিয়াস খান তিনি বলছিলেন যে আজ দিনের যে দিনটি গেছে সেই দিনে আমাদের এনটিভির নিউজ এডিটর, বার্তা সম্পাদক সীমান্ত খোকন তিনি ইন্তেকাল করেছেন, এবং তিনি এনটিভিতে দীর্ঘ 15 বছর ধরে নিউজ এডিটর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি আরটিভিতে রাজনৈতিক সাংবাদিকতা করেছেন, তার আগে মানব জমিনে তিনি সংস্কৃতি অঙ্গনেও বেশ অনেক দিন ধরে সাংবাদিকতা করেছেন, এবং তিনি জাতীয় প্রেস ক্লাবের সবশেষ যে ব্যবস্থাপনা যে কমিটি, সেই কমিটি নির্বাহী কমিটি তিনি সদস্য।
তিনি থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা শুধু তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তার শোক সম্পূর্ণ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পুরো এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক থেকে পুরো এনটিভির পরিবার শোকার্ত এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকবে। শুধু এতটুকুই বলবো, মানুষের একটি জীবন শেষ হয়ে গেলে শেষ, কিন্তু যতক্ষণ এই জীবনটি আমাদের থাকে এই জীবনটি নিয়ে আমরা একটু সতর্ক থাকি, সচেতন থাকি এবং এই জীবনকে গুরুত্বপূর্ণ ভেবে যতক্ষণ থাকি ভালোর সঙ্গে থাকি, সুন্দরের সঙ্গে থাকি, সত্যের সঙ্গে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।